This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। সন্ধে নামার সময় হলেই পশ্চিমে নয় পূবের দিকে মুখ ফিরিয়ে ভাববো আমি কোন দিকে রাত হচ্ছে ফিকে। কবির সুমন। এবার কবির সুমনের এই গানটা কি অদ্ভুতভাবে আজকের জন্য সত্যি, তাই না? আজ রাত 12টার পর 2024 সালটা বদলে যাবে। সেই নচিকেতা বলেছিল না, তারও একটা গানে আছে এরকম, আজকের ফুলমালা কালকেই বাসি। এই 2024 সালটাও আজ রাত 12টার পর বাসি। শাস্ত্র কি বলে? বলে বাসি ফুলে নাকি পুজো নিষেধ, বাসি এটো খাবার এগুলো নাকি খাওয়া নিষেধ। আর বাসি ঘটনা 2024-এ যা যা ঘটলো সেগুলো কি 25-এ বাসি? আর যা বাসি তা ফাঁকি, নাকি ওই সুমনের কথা অনুযায়ী ভাববো একটু পূব দিকে তাকাই, নতুন করে সূর্য উঠবে, সুতরাং পুরনো অন্ধকার যাবতীয় কিছু মুছে যাবে। বিষয় তো একই, সবাই তাই চাইছেন বোধহয়, জানেন তো। মানে আমরা মনে মনে ওই পুরনো যে ঘটনাগুলো আমাদের জীবন ছোটোখাটো ব্যাপার, কিন্তু স্টিল যা যা হয়েছে 24-এ আমরা ভাবি যে সেগুলো হয়তো মুছে যাবে, নতুন কিছু আসবে, ভালো কিছু হবে। রাজনীতিও সেরকমই ভাবে। দেখুন, হিন্দিতে বাসি বা এটোকে ঝুটা বলে, বাংলায় তাহলে যদি আপনাদের ওই আগের কথাগুলোকে ধরতে হয় তাহলে কি ধরতে হয়? যা বাসি তাই ঝুটা। ভাষাতত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় থাকলে নিশ্চিত আপত্তি করতেন, কিন্তু দেখুন আমরা তো রাজনীতির কথা বলছি, আর রাজনীতি কবে ওই ব্যাকরণের কচকচি মেনে গিয়েছে বলুন তো? রাজনীতির কথাই তো বলছিলাম। আমরা যেরকম ভাবি তারাও সেরকম ভাবে, আমাদের নিয়েই তো রাজনীতি হয়। তাই জন্য তারাও কি ওই যা যা অন্ধকার আগের বছরের সেগুলোকে বছর পুরনোর সাথে সাথেই ঝুটা বলে দেবে? বছর পুরনোর জন্য ওয়েট করবে নাকি? এটা রাজনীতি। প্রত্যেকটা ঘটনা যত তাড়াতাড়ি সম্ভব পারে, যেটা নিজেদের ক্ষেত্রে সুবিধার লাগে না, সেটাকে ওই ঝুটা স্ট্যাম্পটা মেরে দিতে চায়। দেখুন, বছর পুরনোর পরেই তো যাবতীয় ইস্যুর গায়ে যে রিজেক্টেড স্ট্যাম্প মারা হবে বলে আমরা এক্সপেক্ট করছি, সে কাজটা তো অলরেডি শুরু হয়ে গেছে। স্ট্যাম্পটা কারা মারছে? মারছে তো তারাই, স্ট্যাম্পটা যাদের হাতে রয়েছে। এই ধরুন, যেমন সন্দেশখালির আন্দোলন, জানুয়ারি মাসে মহিলারা লাঠি ঝ্যাঁটা সব নিয়ে পথে নেমে পড়েছিলেন, কিন্তু দেখুন আর একটা ডিসেম্বর আসার আগেই মুখ্যমন্ত্রী ঘুরিয়ে কি বলে দিলেন? টাকার খেলা চলছে, সব ঝুট হ্যাঁ। ডিসেম্বরে দাঁড়িয়ে জানুয়ারিকে কি অদ্ভুতভাবে ঝুটা হ্যাঁ বলে দেওয়া গেল না? যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা, মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। দেখুন, যা মিথ্যে তার আবার কিসের প্রতিবাদ? শূন্যের সঙ্গে যাই গুণ করুন না কেন, তা তো ফলাফল তো একই হবে, শূন্য। সেটা ভেবেই হয়তো প্রশাসন শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে সভা করার অনুমতি দেয়নি। সভায় আসতে প্রতিবাদীদের বাধা দেওয়া হচ্ছে, এরকম অভিযোগও তো তুলেছেন রেখা পাত্র, প্রতিবাদী, সেই সন্দেশখালির প্রতিবাদী। এবার শুভেন্দু অধিকারী কেন সভার আয়োজন করেছেন? স্ট্যাম্প মারার জন্য। তিনি বিরোধী দল নেতা, তার মানে তার হাতেও একটা স্ট্যাম্প রয়েছে তার নিজের মতো। সন্দেশখালিতে জনসভা করে মুখ্যমন্ত্রী যে দাবিগুলো করেছিলেন, সেই দাবিগুলোর ওপর আবার পাল্টা ঝুট হ্যাঁ স্ট্যাম্পটা মারতে চান শুভেন্দু অধিকারী। মানে রাজনীতি সারাক্ষণ এই হাতে ঝুট হ্যাঁ স্ট্যাম্প নিয়ে চলে, যেটাই তাদের নিজেদের জন্য পছন্দসই লাগে না তার ওপর স্ট্যাম্প মেরে দেয়। এটা আমরা পরিষ্কার করে বুঝলাম। তাই জন্যই তো দেখুন, প্রশাসনের নিষেধটাকেই ঝুট বলে জাস্ট স্ট্যাম্প মেরে দিলেন বিরোধী দল নেতা। পুলিশ অনুমতি দেয়নি আমার জানা নেই।
শুনুন, কালকে মুখ্যমন্ত্রী এলেন, আজকে আপনি যেভাবে আপনাকে বরণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি তো ঘরের লোক, কুটুম, আপনি ঘরের লোক, হেলিকপ্টার এসছেন, বেনিফিশিয়ারিদের সভা, এটা তো মানুষের সভা। ওই আকাশ রানীর ফাঁদে পা দেবেন না। এখান থেকে বাংলাদেশ কত দূরে? একদম কাছে সাতক্ষীরা, যেখানে শাহজাহান চাল পাচার করত, গরু পাচার করত। ওপারের ইউনুস যাহা, এপারের মমতা তাহা। যোগী আদিত্যনাথজি যেমন ব্লিচিং ফিনাইল দিয়ে, কার্বনিক অ্যাসিড দিয়ে উত্তরপ্রদেশ সাফ করেছেন, আমরাও সাফ করব। পুজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছে হয় ধোপার বাড়ি যাওয়ার। সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে, তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রচন্ড মারকুটে ব্যাটসম্যানের কাছে নার্ভাস হয়ে বোলারের হাত থেকে হোয়াইট বল বেরিয়ে যায় না, এই ডায়লগগুলো হচ্ছে ওই হোয়াইট বল। হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট। হিন্দু এক কাট্টা হয়েছে। আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে, তাহলেই জিহাদি, জঙ্গি, মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব। মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে কেন আমাদের লোকরা যাবে কর্মসূচি করতে? সবসময় হিন্দু মুসলিম এই কথা বলেই এনার বক্তব্য চলতে থাকে, এবং সবসময় ওরা খুব বড় বড় ভাষণ আমরা তো দেখেইছি, কিন্তু ভোটের রেজাল্ট কিন্তু তা বলে না। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। সন্দেশখালিতে দুষ্টু লোক আছে, দুষ্টু লোক আছে যখন দুষ্টুমিও আছে। এবার দুষ্টুমি যে হয়েছিল সেটা মুখ্যমন্ত্রী কিন্তু অস্বীকার করেননি, বললেন যখন তখন তো রাজার স্বীকারই করে নিলেন। গোটা সভায় একবারও তিনি শেখ শাহজাহানের নামও করেননি, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। কিন্তু দেখুন, তার মানে কেউ যদি ওই 2-2 4 করার মতো করে ওই দুষ্টু লোক ইজ ইকুয়াল টু শেখ শাহজাহান করে নেন, তাকে তো দোষ দেওয়া যায় না। কিন্তু তার বদলে যদি গোড়াটাকেই কেটে উড়িয়ে দেওয়া হয়, তাহলে কি দাঁড়াবে? গোড়া মানে আমি আন্দোলনটার কথা বলছি, যে কারণে আন্দোলন সেটার কথা বলছি। পুরো ব্যাপারটাকেই যদি ঝুটা হ্যাঁ বলে দেওয়া যায়, তাহলে তো ওই আন্দোলনের কারণও ঝুটা হয়ে যায়, তাই না? তাহলে আলাদা করে তার কথা বলার আর দরকার কী পড়ে? মানে 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আক্রান্ত হয়নি, তাহলে শেখ শাহজাহানও জামিনের দাবি পেশ করতেই পারেন। কিছুই যখন হয়নি, তখন তিনি কেন আর ফালতু ফালতু জেলে পচে মরবেন? আবার হ্যাঁ, শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেছিল কেন? রেশন দুর্নীতির তদন্তে। এবার এটা যদি ঝুটা হয়, তাহলে ওটাও ঝুটা, মানে রেশন দুর্নীতিও ঘটেনি। তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকই বা কেন ফালতু ফালতু জেলে বসে লপসি খাবেন? তিনিও জামিন চাইতেই পারেন, আর জামিন তো হচ্ছে। রেশন দুর্নীতির অভিযুক্ত বাকিবুর রহমান জামিন পেয়ে গেছেন। আর শুধু তো তাই নয়, তিনি জামিন পেয়ে দুবাইতেও ঘুরে এসেছেন, দুবাইতে চলে গেছেন। নিয়োগ দুর্নীতিতেও জামিন হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন। আর জামিন পেয়েই তিনি আদালতে কি দাবি করেছেন? এই টাকাগুলো তো সব ঝুট হ্যাঁ, আমার বাড়িতে এই টাকাগুলো রাখলো কে বলুন তো? তার মানে টাকার পাহাড়টাকে তিনি ঝুটা বলেননি, কিন্তু টাকা মাটি, মাটি টাকা বলার মতো বৈরাগীও তিনি নন। টাকাটা যে তার, এই অভিযোগটাকে তিনি ঝুটা বলতে শুরু করেছেন। নিয়োগ দুর্নীতির আর এক অভিযুক্ত মানিক ভট্টাচার্য, তিনিও তো ওই ক্ষুদিত পাষাণের মেয়ের আলী হয়ে গেছেন। তিনিও বলছেন তার বিরুদ্ধে সব অভিযোগ ঝুটা। বড়ইয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তিনিও জামিন পেয়েছেন। তিনিও দাবি করতে পারেন তিনি মোটেও পুকুরে মোবাইল টোবাইল ছোড়েননি। ও যা ওই পুকুর ছেঁচে পাওয়া গেছিল সব ঝুট হয়, ওই মোবাইলটা আদৌ তার নয়। তাহলে মোবাইল যদি না থাকে, মোবাইল থেকে প্রাপ্ত জিনিসপত্রও নেই, তাহলে রইল কি এই সিবিআই ইডির হাতে? আর তারপর ধরুন ওই এসএসসি, তারা আদালতে ফিরতি হলফনামা দিয়ে বলতে পারে ব্যতিক্রমী নিয়োগ, সে আবার কি? ঘটেনি তো। নিয়োগ দুর্নীতির অভিযোগ পুরোটাই ঝুট হ্যাঁ। এবার এই গোটা বিষয়টার মধ্যে ব্যতিক্রমী একজন, আরও আগের থেকে, তিনি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী। সম্ভবত তিনি ভবিষ্যৎটা দেখতে পেয়েছিলেন, তাই
তাই তিনি ভুয়ো নিয়োগ না বলে ব্যতিক্রমী নিয়োগ বলেছিলেন। সরাসরি ঝুটাকে ঝুটা বলাটা তো কোনো মানে হয় না, ভুয়োকে খাঁটি করা কঠিন, ব্যতিক্রমী বলাটা সুবিধাজনক। কিন্তু এখনও অনুব্রত মণ্ডল কিন্তু আদালতে গিয়ে পাল্টা মামলা করেননি। অবাক হব না অবশ্য যদি তিনিও কোনো একদিন বলে যা যা এতদিন ধরে বলা হচ্ছে সব ঝুট হ্যাঁ, গরু পাচার, কয়লা পাচার সব ঝুট, কিচ্ছু পাচার হয় না, হলেই তো সেটা তো তাহলে একদিনে সবাই বলতে পারতো, আমায় কি তাহলে আর ছাড়তে পারতো। এবার এতদিন যেটা শোনা যেত কিচ্ছু পাচার হয় না, সেটাই তো তিনি বলতেন, তাহলে এখন সেটা সত্যি। আর সেটা যদি সত্যি হয় তাহলে আর যা যা শোনা যায়, যেরকম অনুপ্রবেশ ওপার থেকে এপারে অনুপ্রবেশ হয় না, গরু সোনা এগুলো পাচার হলে সেগুলো বিএসএফের দায়িত্ব, অনুপ্রবেশ হলে সেটাও বিএসএফের দায়িত্ব। কিন্তু এক্ষেত্রে তার মানে বিএসএফও এটা কোথাও গিয়ে ক্লিন চিট পেয়ে যেতে পারে, কারণ গরু কয়লা কিচ্ছু যদি পাচার না হয় তাহলে বিএসএফের কোনো দায় নেই, সব ঝুট হয়। আবার একইভাবে অনুপ্রবেশও যদি না হয়, কারণ এখানে অনুপ্রবেশ ঘটলেই তো আবার তারা এখানে এসে তারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সব বানিয়ে ফেলছে ওই স্থানীয় সমস্ত নথিপত্র জোগাড় করে নিয়ে, সেগুলো তো আবার চাপের বিষয়। সুতরাং সেগুলোও সব ঝুট হয়। এবার সেগুলো যদি ঝুট হয় তাহলে অনুপ্রবেশটাই ঝুট, ফলে বিএসএফেরও কোনো দায় নেই। মানে সবাইকে তো রাজনীতি যখন হয় মানে চলে না, তার মধ্যে একটা ইনক্লুসিভনেস আছে জানেন তো। এই কেন্দ্র রাজ্য এটা দেখানোর সময় কেন্দ্র রাজ্য হাতাহাতি হয়, কিন্তু আসল সময় রাজনীতি সবটাকে নিয়ে নিজেদের কলঙ্ক মুক্ত করতে নেমে পড়ে। এই যে ধরুন কতগুলো তার মানে বিষয়গুলো মিথ্যে আমরা চারপাশে লড়ে যাচ্ছিলাম একদিন ধরে, আমি সেটাই শুধু ভাবছিলাম যে ভোটে লড়ে একজন পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন অনুপ্রবেশ করার পর, জঙ্গির নাম সেটা এক জায়গায় না দুটো ভোটার তালিকায় উঠে গেল, দুটো বিধানসভা কেন্দ্রে। এই সমস্ত সত্য সামনে আসার পর এখনও ওই মেহের আলীর বুলি সবার ভরসা। তবে হ্যাঁ, এটা ঘটনা যে ইদানিং কিন্তু অন্তত এই কেসটাতে দেখা যাচ্ছে, আগেও দেখা গেছিল টাইমলি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে গলার জোরটা বেড়ে গেছিলো, কিন্তু এখন পর্যন্ত এই সমস্ত অনুপ্রবেশের ক্ষেত্রে গলার জোরটা কিন্তু অনেক কম। এখন দেখা যাচ্ছে সব ঝুট হ্যায় দাবিটাই আসলে ঝুট হ্যায়। বছরটা বুড়ো ভাম হয়ে যাওয়ার আগে আরও কয়েকটা ঝুট দেখে ফেলি চটপট, যে ঝুটগুলো অথবা ঝুটরূপী সাজগুলো এই বেলা না বললেই না। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। 31 সারা রাত হোক দ্রোহের অগ্নুৎপাত। পার্ক স্ট্রিট থেকে 1700 মিটার দূরত্বে আজ রাত জাগছে ধর্মতলাও। ফের নিশি যাপনের ডাক দিয়েছে তিলোত্তমার ওই প্রতিবাদীরা। আর শাসক দল টিপ্পনি কেটে বলছে সব ঝুট হ্যায়। বটেই তো, উপনির্বাচনে 6টা আসন যদি জিতে যাওয়া যায় তাহলে তো প্রমাণ হয়েই যায় মোটামুটি সব ঝুট হ্যায়। তাই তো জিতে গেছে তৃণমূল। এর থেকে বড় সততার আর কি প্রমাণ চাই বলুন তো? তৃণমূল কি একবারও বলেছে যে তিলোত্তমা মারা যাননি? একবারও বলেছে তিলোত্তমার ওপর নির্মম অত্যাচার হয়নি? মেনে নিয়েছে তো। নিথর দেহে অত্যাচারের চিহ্নগুলো ধর্ষণের। তাই জন্যই তো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে পুলিশ ধরেও ফেলেছে। কিন্তু সহপাঠীরা তখন কি বললেন? সব ঝুট হয়। এবার যখন তারা এরকমভাবে ঝুট বলে দিলেন, পুলিশের এত কষ্ট করে একজনকে ঝটপট ধরে ফেলা 24 ঘন্টার মধ্যে, বা মুখ্যমন্ত্রী বা দলের শীর্ষ নেতৃত্ব সবাই ওরকম মানে কোনো রকম ছাড় দেওয়া হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে, এই সমস্ত বলার পর পুলিশের অ্যাক্টিভিটি সব কিছুকে এইভাবে যখন কেউ ঝুট বলে দেয়, যখন তিলোত্তমার সহপাঠীরা সবাই ঝুট বলে, তখন শাসক আর শাসক দলের কম কষ্ট হয়েছিল বলুন তো? রাষ্ট্রকে মুখের ওপর মিথ্যাবাদী বলা সেটা কি অন্যায় নয়? সিবিআই দিল, সেটাও তো আবার এতদিন পরে একদম আশায় ঝামা ঘষে দিল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটই দাখিল করতে পারলো না কেন্দ্রীয় এজেন্সি, ফলে খুনের মামলায় তিনি জামিন পেয়ে গেলেন।
টালা থানার ওসির বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিল এজেন্সি, কিন্তু তিনিও চার্জশিট না দেওয়ায় জামিন পেয়ে গেলেন। তার মানে কি? ওই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, প্রায় সেরকমই এক্ষেত্রে রাজনীতি সত্য, বাকি সব মিথ্যা। আপাতত রাজনীতি পাস করে দিয়েছে, সুতরাং সঞ্জয় রায় একমাত্র সত্যি। তিলোত্তমার বাবা মা, সহপাঠীরা, তাদের প্রতিবাদ, অসংখ্য মানুষের রাস্তায় নেমে আসা, সব মিথ্যা। তা যতই ওই তিলোত্তমার শরীরের 3 জায়গার থেকে সংগ্রহ করা দেহরসে কন্টামিনেশন পাওয়া যাক, যতই একাধিক ডিএনএ ফিএনএ পাওয়া যায়, ততই ওগুলো সব ছুটায়। স্বাস্থ্য শিক্ষায় উত্তরবঙ্গ লবিও তার মানে মিথ্যে, থ্রেট কালচারটাও তার মানে মিথ্যে, আর এই মিথ্যের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিলেন তারাও মিথ্যে। শূন্যর গুণিতকে সব শূন্য। তিলোত্তমার বিচার চেয়ে টলিপাড়ায় যারা রাস্তায় নেমেছিলেন শাসকের চোখে তারাও তো এখন মিথ্যে। কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তৃণমূল বা তৃণমূল নেতার কোনো অনুষ্ঠানে কোনো প্রতিবাদীকে ডাকা যাবে না। আর গ্রাম, জেলা সদর বা কলকাতায় যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো না কোনো তৃণমূল নেতার কোড়ে আঙুলের অ্যাটলিস্ট ছোঁয়া টাকা থাকে। তার মানে রাজ্যের 90% বিচিত্রানুষ্ঠান থেকেই তো এই প্রতিবাদী শিল্পীদের নাম কাটা গেল। ভাবতেই পারেন যে এটা ওদের পেটে লাথি মারা হলো। প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদের অধিকার কি নেই? আরে এটা তো আপনাদের এটা শিখতে হবে, জানতে হবে। যখন তখন প্রতিবাদ করলেই হবে? প্রতিবাদটাকে রাজনীতি মোটেও ভালো চোখে দেখে না, আর ওই রাজনীতি তাদের ভালো করে বুঝিয়ে দেয়। জানেন তো, ওই পেটে খেলে পিঠে সয়। পেটেই যদি খাওয়াটা না থাকে তাহলে পিঠে সওয়ার আর বিষয় থাকলো না, তাই না? শাসক দল বলতেই পারে গুরু পাপে আমরা তো লঘুদণ্ড দিয়েছি, আসলে ওদের ভালো করতে চেয়েছি। ফতোয়ায় গলা কাটার কথা বলা হয়, এখানে তো শুধু নাম কাটা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, আয়োজক, এমন কোনো অনুষ্ঠানে যেন এমন কোনো শিল্পীকে দেখা না যায়, এমন কোনো ব্যক্তিকে দেখা জানা যায় গত 2.5-3 মাস ধরে যারা অবাঞ্ছিত অতিরিক্ত কুৎসা করে ব্যক্তিগত স্বার্থে মানুষকে প্ররোচিত করেছেন, বিভ্রান্ত করেছেন। কুণাল ঘোষের এই বক্তব্য শুনে কি মনে হচ্ছে? শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ, শিল্পকলায় শাসকের রক্তচক্ষু। আরজি করে তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনে যোগ দিয়ে শাসক দলের বিরাগভাজন শিল্পীদের একাংশ। তাই কি তৃণমূল নেতাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে তাদের যাতে ডাকা না হয়, কার্যত সেই ফতোয়াই দিয়ে বসলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদি এ নিয়ে কোনো কনফিউশন থাকেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন। তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে, সকলেরই একেবারে শিল্পী তালিকা খতিয়ে দেখা উচিত। সতর্ক থাকতে হবে যে আমি অমুক এজেন্টকে দিলাম বা অমুক ইভেন্ট কোম্পানিকে দিলাম, তারা এমন কাউকে ডেকে আনলো যে 2 মাস আগে যে বাংলাদেশের তুলনা দিয়ে এখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, দলকে আক্রমণ করেছে, বড় বড় বিপ্লব করেছে, আর এখন অ্যাডভান্স নিয়ে টাকা নিয়ে এসে তৃণমূলের মঞ্চে নাচ গান করবে, ওসব এবার হবে না। কথা মতো কলেজ স্কোয়ারের কাছে 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্তের পরিচালনায় কুল কোয়েস্ট কার্নিভালের এই পোস্টারটা দেখুন। সোমবার সঙ্গীত শিল্পী লগ্নজিতার অনুষ্ঠানের কথা ছিল সেখানে, কিন্তু ওই ওয়ার্ডেরই বাসিন্দা তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল সমাজ মাধ্যমে পোস্ট করে তীব্র আপত্তি জানান। শেষ পর্যন্ত জানা যায় ওই অনুষ্ঠানে গাইবেন না লগ্নজিতা। তার বদলে অনুষ্ঠান করবেন নচিকেতা চক্রবর্তী, যিনি শাসক ঘনিষ্ঠ বলেই পরিচিত। লগ্নজিতা নিজে অবশ্যই নিয়ে কিছু বলেননি। দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পোস্ট, মৃত্যুঞ্জয় পালের পোস্ট, কুণাল ঘোষের প্রেস কনফারেন্স, আর 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা দত্তের আয়োজিত অনুষ্ঠান থেকে লগ্নজিতার বাদ পড়া, এই সবই কি পারস্পরিক সম্পর্কযুক্ত? আমরা পুরোটাই একটা ইভেন্ট ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। ইভেন্ট ম্যানেজমেন্ট পুরোটাই দেখছে, কাকে আনবেন না আনবেন পুরোটাই ওনাদের উপর ফিক্স ছিল। এখন আর্টিস্ট যা হয়েছে না হয়েছে ওনারাই ডিসাইড করেছেন। আসলে এই দায় বা কার, নাকি ইচ্ছাকৃতভাবেই লগ্নজিতাকে এই অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হলো? মুখ ঢাকতেই রাতারাতি নচিকেতাকে ডাকা হলো এই অনুষ্ঠানে। একাধিক প্রশ্ন উঠছে,
এবং ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে বা এই অনুষ্ঠানের দায়িত্বে থাকা অনেকের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সদুত্তর মেলেনি। আমরা এই একই জিনিস ফেস করছি। কিছুদিন আগে দেখলাম একজন শিল্পীর 6খানা অনুষ্ঠান ক্যান্সেল করে দেওয়া হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস ইজ ইকুয়াল টু ম্যালাইনিং অফ দ্য সিএম। বানিয়ে জোর করে কিছু মানুষ বলে দিচ্ছে। এটা হচ্ছে প্রথমত অত্যন্ত নক্কারজনক। ব্যক্তিগতভাবে আক্রমণ করে শেষ মুহূর্তে আমার একজন সতীর্থ লগ্না তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এটা ঘেন্নাস্কর, লজ্জাজনক এবং অবনতিজনক একটা ব্যাপার। আমাদের শহরের তাহলে অবনতি হচ্ছে। শিল্পে শাসকের হস্তক্ষেপের অভিযোগ তুলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ওনারা সাধারণ মানুষের সরকার না, তাই ওনাদের হ্যাঁতে ওনাদের কি সোকল চটি চাটা বা তাই বলি না কেন আমরা, ওনারা তাদেরই সরকার। আপনাদের লজ্জা নেই? টাকার জন্য কেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মঞ্চে উঠছেন? বয়কট আপনারাও আসবেন না, আমরাও তো চাই আপনারাও আসবেন না, আসছেন কেন? ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করলে যদি তৃণমূল কংগ্রেস লোককে ভাতে মারবে বলে ঠিক করে থাকে, সেক্ষেত্রে ওদের নৈতিক চরিত্র এবং পুরো আরজি করের ঘটনায় ওদের ইনভলভমেন্টটা নতুন করে প্রমাণিত হয়। যারা বুদ্ধিজীবী, যারা ওর বিরোধিতা করেছে বা ওর সরকারের বিরোধিতা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, মিথ্যা মামলা লাগিয়েছে, জেল খাটিয়েছে। সংকীর্ণ মানসিকতার পার্টি আর সংকীর্ণ মানসিকতার সরকার, বিন্দুমাত্র উদারতা এই তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই। তার এর প্রমাণ এই পদক্ষেপ। স্বাধীনতা পরবর্তী সময় দেশে কিংবা রাজ্যে শিল্পীর স্বাধীনতায় শাসকের রক্তচক্ষু বা হস্তক্ষেপের অভিযোগ বহুবার উঠেছে। সেই ট্র্যাডিশন কি এখনো চলছে? প্রশ্নটা কিন্তু উঠছেই। ভূত মানে কি জানেন? অতীত। ভূত মানে ফেরা, যাকে আমরা পেছনে ফেলে এসেছি, এতক্ষণ তার কথা হলো। এবার যেটা সামনে আসছে তার দিকে তাকানো যায়, যাকে বলে ভবিষ্যৎ। এবার ভূতের মতো মানে অতীতের মতো ভবিষ্যৎকেও কি তারা করবে ঝুটা কাহিনী? তাহলে তো ভূতের ভবিষ্যৎ সেটা আমাদের জানা। এত সহজ বিষয় আর হতেই পারে না। তাহলে আলোচনা করে কি হবে? দেখুন, আজ ঢাকার ভারতীয় দূতাবাসে গেছিলেন মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে বাংলাদেশের শাসনকর্তা তিনি নাই বা হলেন ঘোষিত প্রধানমন্ত্রী, কিন্তু তার পদের মহিমা আর গুরুত্ব সেটা তো প্রধানমন্ত্রীর সমান, শীর্ষ নেতা সোজা বাংলায়। তাই এই বিষয়টাকে আমরা এভাবে দেখতে পারি যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী, মানে যার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে আছে। এবার ভারতীয় দূতাবাসে মনমোহন সিংয়ের ছবিতে ফুল দিয়েছেন মোহাম্মদ ইউনূস। আর তারপর ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় শর্মার সাথে কথাবার্তা বলেছেন। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নাকি বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল মানে পাস্ট টেন্স। আসলে ভারতের সঙ্গে বন্ধুত্বের সব সম্পর্কই তো অস্বীকার করছে এই ইউনূসের বাংলাদেশ। 16ই ডিসেম্বর ওই বিজয় দিবসের দিন বাংলাদেশের সরকারি বিবৃতি কি বলছে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল স্রেফ একজন বন্ধুর মতো, মানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারত ছিল মিত্র শক্তি, তার বেশি কিছু না। এবার এই যে 71-এর যুদ্ধে ভারতীয় সেনারা নিজেরা লড়লো, নিজেদের জীবন দিল, বাংলাদেশিদের অস্ত্র ধরে যুদ্ধ করতে শেখালো, আর পাকিস্তানের খান সেনাদের তাড়িয়ে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করলো। ওই জুলাই আগস্ট পরবর্তী এই বাংলাদেশ কি বলছে সব ঝুট হ্যাঁ, ঝুটা মুক্ত বাংলাদেশ আরও ছড়িয়েছে। গত কয়েক মাসে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারকে তারা অস্বীকার করেছে। ইউনূস বলেছেন যা ঘটেছে তা আদৌ ঘটেছে কিনা তিনি জানেন না। রটেছে বলতে পারতেন না, রটেছে আর বলেননি, বলেছেন ঘটেছে আর কি। এই অস্বীকার করার অর্থ কি? ইউনূস কি সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দিতে চান? দেখুন, বাংলাদেশের লাগাতার সংখ্যালঘু নির্যাতনের খবরের ওপর নজরদারি করেছে সে দেশের তত্ত্বাবধায়ক সরকার। কোনোভাবেই যাতে কোনো খবর সামনে না আসে তার জন্য সেখানকার সংবাদ মাধ্যমগুলোকে শাসানো হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া সেটাকে তো কন্ট্রোল করা যায়নি। সামাজিক মাধ্যমেই তো বাংলাদেশি হিন্দুরা দাবি করেছেন যে তাদের ওপর কি অকথ্য অত্যাচারগুলো চলছে। মোহাম্মদ ইউনূস যাদের বুদ্ধি নিয়ে চলছেন সেই জামাতপন্থী উপদেষ্টারা, তারা যতই বলার চেষ্টা করুন
হিন্দু নয়, আসলে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, তারাই আসলে হামলার শিকার। কিন্তু বিষয়টাকে কি আর ওরকমভাবে ধামাচাপা দিয়ে রাখা যাচ্ছে? এই TV9 বাংলার স্ক্রিনে এসেছিলেন মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি, কি বলেছিলেন মনে আছে? শফিকুল আলম বলেছিলেন, যা ঘটছে তা বিচ্ছিন্ন ঘটনা, যারা আক্রান্ত হয়েছেন তারা রাজনৈতিক কারণে আক্রান্ত হচ্ছেন, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আর কি। তাতে অবশ্য সফল হননি। ইউনূসের প্রেস সেক্রেটারির যুক্তি যে ঝুঠা সেটা তো প্রমাণ করেছে এই চট্টগ্রাম থেকে শুরু করে খাগড়াছড়িতে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দু মহিলাদের জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনা ঘটেছে, অত্যাচার করে ধর্ষণ করে মুখে বিষ ঢেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আমাদের এখানে 1.5 কোটির মতো হিন্দু জনগোষ্ঠী থাকেন। আমরা বলছি কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। দেখুন, যদি ধরেও নিই যে 5ই আগস্ট হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরাই ওই আক্রমণের শিকার হয়েছেন, তাহলেও তো জানতে ইচ্ছে করছে এই চিন্ময় কৃষ্ণ দাসও কি আওয়ামী লীগ করতেন? আওয়ামী লীগ করাটার অপরাধেই কি ইসকনের প্রাক্তন সন্ন্যাসীকে গ্রেফতার করে জেলে পুরে রেখেছেন ইউনূস? বিচারটা পর্যন্ত হচ্ছে না। নাকি চিন্ময় কৃষ্ণ বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন, আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিলেন বলেই তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের চোখের বালি হয়েছিলেন? চিন্ময় কৃষ্ণকে তো দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করেছেন, বারবার তার জামিনের আবেদন পিছিয়ে যাচ্ছে। এবার চিন্ময় কৃষ্ণের হয়ে কোনো আইনজীবীকে সওয়াল করতে দেওয়া হচ্ছে না, যারা সওয়াল করতে যাচ্ছেন তাদের যে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে, সেটাও কি আওয়ামী লীগ করার অপরাধে? চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ এই মুহূর্তে ভারতে, আজ ব্যারাকপুরে রবীন্দ্র ঘোষের সাথে দেখা করতে গেছিলেন কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দিতেই কি কুণাল ঘোষের সাথে দেখা করতে চেয়েছিলেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী? রবীন্দ্রনাথ ঘোষ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে চান? কারণ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরব, সেখানকার হিন্দুদের, সংখ্যালঘু হিন্দুদের তিনি আমাদের লোক বলেছেন। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যকে যতই রাজনৈতিক বলে মনে হোক, যতই বিজেপি নেতারা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হচ্ছেন বাংলাদেশি হিন্দুদের নিয়ে মুখ খুলে এপারের হিন্দুদের বার্তা দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তো সংসদে বাংলাদেশের প্রশ্ন বা সেই প্রসঙ্গটা উঠেছে। মুখ্যমন্ত্রীর কথার রেস ধরেই তো সংসদে প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই ভারত সরকারের কাছে কিছু বার্তা পাঠালেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী, যার দূত হলেন কুণাল ঘোষ? প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, আমরা এবারও চিঠি দিয়েছি। বলেছেন না, উনি কোনো রিপ্লাই দেন। আমাদের লেখাটা ছিল যে অ্যাট্রসিটি অন দ্য মাইনরিটি কমিউনিটিজ অফ বাংলাদেশ। সেখানে বলেছি, প্লিজ হেল্প আস টু ডু হিউম্যান রাইটস প্রোটোকল ফর দি প্রোটেকশন অফ দি রাইটস অফ দি মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশ। না, কোনো রিপ্লাই পাইনি। প্রধানমন্ত্রীকে যদি কনসার্ন চিন্ময় কৃষ্ণ দাস তার আইনজীবী যদি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উত্তর বা কোনো সাড়া না পান, তাহলে এবার বুঝে নিন ওদের আদৌ সদিচ্ছা আছে কিনা এটাকে সমাধান করবার। বাংলাদেশে তো কিছু করা দরকার, হামলাটা বন্ধ করা দরকার, আইনি সহযোগিতা দেওয়া দরকার, এগুলো তো কেন্দ্রীয় সরকারকে করতে হবে। এটা তো দিনের পর দিন পড়ে থাকতে পারে না। দেখুন, ভয় বা আতঙ্ক যে নামেই ডাকুন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যে সেটা ফিল করছেন এতে তো কোনো সন্দেহ নেই। সব সংখ্যালঘু বাংলাদেশিকে মেরে ঝুলিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হোক, একজনও সংখ্যালঘু বাংলাদেশির মধ্যে কি মেরে ঝুলিয়ে দেওয়ার আতঙ্কটা কাজ করছে না? ভয় না পেলে কেউ নিজের দেশ ছেড়ে আসতে চায়? ৭১ যুদ্ধের সময় ১ কোটি শরণার্থীর ভিড় সামলেছে ভারত। ৫ই আগস্টের পর থেকে সীমান্তের ওপারে বাংলাদেশি সংখ্যালঘুদের ভিড়টা কি প্রমাণ করে? বাংলাদেশে সব কুছ ঠিক হ্যায় নাকি ইউনূসরা যা বলছেন সেগুলো সব ঝুট হ্যায়? এতদিনে তো প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তানের বন্ধুত্ব চাইছে আর ভারতের সঙ্গে শত্রুতা করতে চাইছে। পরিষ্কার, অন্তত সামনে সেটাই দেখাচ্ছে, তলায় তলায় যাই হোক। ইজিপ্টে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ইউনূসের বৈঠক হয়েছে, সেই ছবি ইউনূসের অফিস থেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। কোন পাকিস্তান যারা তাদের দখল করে রেখেছিল? কোন পাকিস্তান যারা
বাংলাদেশের যাবতীয় মেধাকে মেরে শেষ করে দিয়েছিল, যারা ওখানকার মা বোনেদের সম্ভ্রম নিয়েছিল, সেই পাকিস্তান। সোশ্যাল মিডিয়াতেই চর্চা চলছে চট্টগ্রাম বন্দরে বিনা কাগজপত্রে এই পাকিস্তানি জাহাজ ভিড়তে দেওয়া হয়েছে। এবার আওয়ামী লীগ দাবি করেছে 21শে ডিসেম্বর করাচির থেকে চট্টগ্রামে আসা ওই জাহাজে করে নাকি কন্টেনার ভর্তি বিস্ফোরক আনা হয়েছে। তার আগেও নাকি জাহাজ বোঝাই করে অস্ত্র আর বিস্ফোরক পাঠিয়েছে পাকিস্তান। এবার প্রশ্ন উঠতেই পারে, পাকিস্তান থেকে হঠাৎ করে কেন অস্ত্র আর বিস্ফোরক আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে? কেন বাংলাদেশের ওই ট্রেনিং করাতে পাকিস্তানের সেনাকর্তাকে আনতে হচ্ছে? পাক সেনা বাংলাদেশি সেনাদের ট্রেনিং দেবে নাকি জামাতিদের ট্রেনিং দেবে যাতে তারা অস্ত্র চালাতে শেখে? দেখুন, ছোট থেকেই ওই চাপাতি চালাতে শেখা জামাতিদের অস্ত্র শিক্ষাটা কী জন্যে দেওয়া? তাহলে এদের দিয়েই কি ভারত বিরোধী জঙ্গি বানানোর চেষ্টা করবে পাকিস্তান? কারণ পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের আর পাঠানো যাচ্ছে না, ওখানকার লোকজনও উল্টে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে ফেলেছে। ফলে এখন নতুন শত্রু বা হাতের মুঠোয় যেটা এসছে সেই বাংলাদেশকে দিয়ে তারা নতুন করে শত্রুতার আগুনটাতে পেট্রোল ঢালতে চাইছে। আপাতত যা জানা যাচ্ছে তাতে তো পরিষ্কার পাকিস্তানের পাল্লায় পড়ে জাহান্নামে যাচ্ছে ইউনূসের বাংলাদেশ। দেশটা আপাতত জামাতিদের ইশারায় চলছে। দুদিন পর হয়তো ওই একই রকম পাকিস্তানের মতোই জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। আর তারপর কী হবে সেটাও তো দেখাই যাচ্ছে, পাকিস্তানি আছে দেখানোর জন্য বাটি হাতে রাস্তায় দাঁড়িয়ে। কিন্তু তার আগে বাংলাদেশ কি ভারত আক্রমণের ঝুঠা আওয়াজ দিচ্ছে? ওই 4 দিনে কলকাতা দখল, বিহার, উড়িষ্যা, বাংলা সঙ্গে উত্তর পূর্বের 7 রাজ্য, এই যাবতীয় কিছু দখল করে নেওয়ার যে হুঙ্কার, এগুলোকে আমরা যতটাই হেসে ইয়ারকি মেরে উড়িয়ে দিই, আসলে কি এগুলো সব ছায়াযুদ্ধ? আসল লড়াইটা কি ওই জঙ্গি পাঠিয়ে ভারতকে অশান্ত করে তোলার চক্রান্ত? দেখুন, অসম পুলিশের STF কেরল থেকে গ্রেফতার করেছিল সাদ রাডিকে, যে সাদ রাডির কাছে মুর্শিদাবাদের নওদা আর হরিয়ারপাড়ার ভোটার কার্ড ছিল। ভাবা যায়, একটা না দুটো জায়গার ভোটার কার্ড। এবার অনুপ্রবেশকারী বাংলাদেশি সাদের ভাই সহ আরও 2 জঙ্গিকে গ্রেফতার করেছে আমাদের রাজ্যের পুলিশ। রাজ্য পুলিশের STF এর হাতে ধৃত ওই সাদের ভাই সাজিবুলকে জেরা করেই তো আরেকজন জঙ্গি মুস্তাকিমের খোঁজ পাওয়া গেছে। জানা গেছে যে জঙ্গি কাজকর্ম চালাতে মুর্শিদাবাদে স্লিপার সেল তৈরি করেছিল এই আনসারুল্লাহ বাংলা টিম। কোথা থেকে টাকা আসতো জানেন? গোয়েন্দারা জানতে পেরেছেন পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলায় নাশকতার জন্য টাকা পাঠাতো এই উপমহাদেশের আল কায়দার জঙ্গি মডিউল। হাতে বাটি, পাকিস্তান দাঁড়িয়ে আছে রাস্তায়। সমীক্ষা বলছে পাকিস্তানের 74% মানুষ চরম আর্থিক অনটনে। পাক নাগরিকদের সংসার খরচ বেড়েছে 14%। 60% পাক পরিবার চূড়ান্ত দারিদ্র্যের মধ্যে রয়েছে। ইসলামাবাদের মাথায় পাহাড় প্রমাণ ঋণের বোঝা। IMF বা আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ঋণ 3 বছরের জন্য পাকিস্তানকে $700 কোটি দেওয়া হয়েছে। যে দেশ ধারের টাকায় চলছে সেই দেশ কি করছে? ভারতে জঙ্গি কার্যকলাপ চালাতে টাকা ঢালছে। ভায়া দুবাই হয়ে ISI এর টাকা আসছে বাংলায়। কদিন আগে 7 রাদিকে গ্রেপ্তার করেছিল অসম পুলিশ। কেরল থেকে ধরা পড়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি। তারপর একে একে নিভিছে দেউটি, একে একে ধরা পড়ছে জঙ্গি সাদের সঙ্গীরা। পশ্চিমবঙ্গ পুলিশের STF মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করেছে সাদের ভাই সাজিবুলকে জেরা করে তার বন্ধু মুস্তাকিমকেও ধরেছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, সাজিবুল ইসলাম দুবাইয়ে শ্রমিক হিসেবে কাজ করত। সাজিবুলের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। পাকিস্তান থেকে কিছু ব্যক্তি তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। পাকিস্তানের ফান্ড দুবাই হয়ে ভারতের অ্যাকাউন্টে আসতো কিভাবে? এক্ষেত্রে সাজিবুলকে সাহায্য করত বন্ধু মুস্তাকিম। ISI এই যত টাকা আসে 100 কোটি টাকা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, এবং টেররিস্টদের যে ডার্ক ফান্ড যেটাকে আমরা বলি, মাদক চালান, চোরা চালান ইত্যাদি থেকে, সেই টাকাগুলো এরা ফান্ডিং করায় টেররিস্ট অর্গানাইজেশন গুলোকে থ্রু ISI। কোথাও বাইরে গেছিল নাকি কাজে? এর বাইরে কোথাও কাজে গেছিল? একবারে গেছিল, ওই সৌদি গেছিল একবার। সৌদি কতদিন আগে? তারপর 1 বছর হয়ে গেল। কি কাজ করতো সেটা বলেন? চাষের কাজ করতো। আর তাছাড়া তার আগে কোথাও গিয়েছিল আপনার ছেলে? কোথাও গেছিল তাছাড়া কোনো কাজে? ও সৌদিতে। পরিবার ঠকিলছে, কিন্তু পার পাবে কি?
বাংলাদেশি জঙ্গি সন্দেহে ধৃত সাজিবুল ও তার সঙ্গী। গোয়েন্দারা তার মোবাইল থেকে জসিমউদ্দিন রহমানের ভিডিও পেয়েছেন। কে জসিমউদ্দিন? আল কায়দার উপমহাদেশীয় সংস্করণ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ফলে বাংলাকে কেন্দ্র করে বাংলাদেশি জঙ্গিদের ছটফটানি, আর তার পিছনে পাকিস্তানের উস্কানি রাজনীতির জ্বালানি যোগাচ্ছে। জঙ্গি সরকার চলছে, তৃণমূল মানে জঙ্গি। রাজ্যে যেটুকু জঙ্গি ধরা যাচ্ছে সেটা বাংলার সরকারের, বাংলার প্রশাসনের তৎপরতা, বাংলার এসটিএফ এর সক্রিয়তার জন্যই ধরা পড়ছে। সাজিবুলকে কারা মদত দিত সেটা আসল ঘটনা খুঁজে বার করো। এই সাজিবুলদের কারা মদত দিত, এখানকার তাদের যারা হ্যান্ডেলার, সেই হ্যান্ডেলারদের আপনি রুট খুঁজতে শুরু করুন, কালীঘাট অব্দি আপনি পৌঁছে যাবেন। বাংলাদেশি জঙ্গি শাদ আর তার ভাই সাজিবুলের আত্মীয়রাই বলেছেন এদেশ থেকে তারা সৌদিতে গিয়েছিলেন দুবাই হয়ে। পাকিস্তানের ওই জঙ্গি গোষ্ঠী বা পাক গুপ্তচর সংস্থার সঙ্গে এই শাদ বা তার ভাই কি যোগাযোগ করেছিল? এটা কিন্তু ভাবার মতো বিষয়। আর তার থেকে গুরুতর বিষয় কি, এই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা কি করে এ রাজ্যে বসে আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করে ফেললো। শাদ নওদায় তার পিসির বাড়িতে থাকতো। শাদের পিস্তত বৌদি তো আবার ওই তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য। এবার এই বিষয়গুলো সাধারণত অস্বীকার করে যে কোনো রাজনৈতিক দল, কিন্তু এক্ষেত্রে সেটা করতে পারছে না তৃণমূল কংগ্রেস। কারণ প্রথমত বিষয়টা জাতীয় নিরাপত্তাজনিত। বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা বাংলায় ঘাঁটি গেড়েছিল গত 10 বছর ধরে, আর এ রাজ্য থেকে ভোটার কার্ড, আধার কার্ড সব তৈরি করে চলে গেছিল ভিন রাজ্যে। তার ফলে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে যতই ওই অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগ তুলুক, তৃণমূল নেতারা কিছুতেই বলতে পারছেন না, সব অভিযোগ ঝুট হয়। আর দ্বিতীয় কারণ, সেটা যথেষ্ট বড় চিন্তার কারণ, সেটা হচ্ছে এই যেই বললাম না, এই যে ধরুন লতায় পাতা আত্মীয়তার সম্পর্ক দেখা যাচ্ছে ওই প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত অধ্যক্ষার সঙ্গে। মানে এরকম কোথায় কোথায় কার কার সঙ্গে এরকম সম্পর্ক পাতিয়ে বসে আছে জঙ্গিরা, সেটা কি সবাই জানেন? দেখুন, কালকেই আপনাদের বলছিলাম যে ওই দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন এলাকায় বারবার মানুষজন অভিযোগ তুলছেন এক একটা জায়গায় নাকি হঠাৎ করে লোকজন, জনবসতি বেড়ে গেছে। ওপাশ থেকে অনুপ্রবেশকারীরা এপাশে এসে এখানকার মেয়েদের বিয়ে করে এখানকার লোক হয়ে যাচ্ছে। এবার এই বিয়ে করার বিষয়টা শুধু যে এখানে গেড়ে বসা বা এখানে আস্তে আস্তে জমি জায়গা কিনে ওই বিভিন্ন আইডেন্টিটি কার্ড তৈরি করে ফেলার জন্য শুধু না, তারা এই বিয়ে করার ক্ষেত্রগুলোতেও বা সম্পর্ক পাতানোর ক্ষেত্রগুলোতেও কি বেছে বেছে সম্পর্ক পাতাচ্ছে। দেখুন, এগুলো কিন্তু এইগুলো ক্রমশ এই সন্দেহগুলো দানা বাঁধছে এবং এগুলোই তো আশঙ্কার জায়গা। যদি এরকম সত্যি সত্যি প্রভাবশালী কেউ থেকে থাকেন এখানে, বা তাদের খুঁজে বার করে তাদের সাথে যদি আত্মীয়তা পাতিয়ে ফেলতে পারে এই জঙ্গিরা, তাহলে তো পরিচয়পত্র পাওয়াটা কোনো ব্যাপারই না। এভাবে কত জঙ্গি এখানে ঢুকে পড়েছে জানি আমরা। রাজ্য পুলিশ তো প্রেস কনফারেন্স করে স্বীকার করে নিয়েছে এই রাজ্যে জঙ্গি হিসেবে কাউকে সন্দেহ হলেই তারা নজরে রাখা শুরু করেছে। তাদের দেওয়া ইনপুটের ওপর নির্ভর করেই ওই কেরল থেকে শাদ আর ক্যানিং থেকে তেহরিকুল মুজাহিদ জঙ্গিকে গ্রেফতার করেছে অসম বা কাশ্মীর পুলিশ। পুলিশ যেখানে এ রাজ্যে জঙ্গি ফুটপ্রিন্টের কথা স্বীকার করে নিচ্ছে, তখন রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল তারা কি আর অস্বীকার করতে পারে? এবং সবথেকে বড় কথা, তারাও তো এখানকারই মানুষ। ফলে বিপদটা যে কোথায় এসে হিট করবে, জল যে নাকের ওপর দিয়ে বইতে শুরু করেছে, এটা কি তারাও টের পাচ্ছেন না? তাই বাকি সব কিছুকে ঝুট বললেও বাংলাদেশি অনুপ্রবেশকারী তৃণমূলের পঞ্চায়েত প্রধান এই অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে দলীয় স্তরেও তদন্তের নির্দেশ দিয়েছে তৃণমূল। মালদার ওই রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন আসলে বাংলাদেশি, তার নাম নাসিয়া। এই অভিযোগটা বহুদিন আগেই তুলেছিলেন পঞ্চায়েত ভোটে তৃণমূল যাকে প্রার্থী করেছিল সেই রেহানা সুলতানা। এতদিন লাভলির বিরুদ্ধে হাইকোর্টে মামলা, প্রশাসনিক স্তরে তদন্ত, এই সমস্ত চলছিল। তৃণমূল কিছু করেনি। করলো কখন? যখন বাংলায় সকাল বিকেল অনুপ্রবেশকারী এবং তাও আবার জঙ্গি ধরা পড়ছে, তখন যখন TV9 বাংলার খবর চারপাশে ছড়াচ্ছে, তখন। কারণ রাজনৈতিক নেতারাও বোঝেন পালে সত্যি সত্যি যখন বাঘ পড়ে, তখন অস্বীকার করার চেষ্টা করাটাও বৃথা। যারা জনপ্রতিনিধি তারা অনুপ্রবেশকারী এবং তারা নিজেদের নাম পাল্টিয়ে প্রধান
উপপ্রধান, কর্মাধ্যক্ষ, নানা রকম পোস্ট তৃণমূলের সরকারের আর চালিয়ে যাচ্ছেন। পুলিশ বিডিওর মারফত আমরা তদন্ত পেয়েছি এবং স্বরাষ্ট্র দপ্তরে আমরা এটা পাঠাবো। এটা একটা মালদার বুকে উদ্বেগজনক ঘটনা। বাম আমলে পুরো এলাকাতেই সেখানে অবাধভাবে মানুষ প্রবেশ করেছিল। বাম আমলে তাদের ভোটার কার্ড, আধার কার্ড সব করে দেওয়া হয়েছিল। আমাদের বিডিও বা আধিকারিকরা অভিযোগকে তদন্ত করে দেখছে। যদি এরকম অভিযোগ সত্যিই হয়, দল এর পাশে থাকে না। এখন দল খুঁজে কি করবে? উত্তর 24 পরগনার একজন মানে উচ্চ পর্যায়ের জেলা স্তরের নেত্রী, তিনি সগৌরবে বলছেন যতজন বাংলাদেশি আছেন তাদের প্রত্যেকের ভোটার কার্ড যদি না হয়ে থাকে তাহলে জাকিরদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, একজনও যেন বাদ না যায়। এই যাদের মতো, তো ভাই কারোর যদি আজকে ভোটাধিকার হয়, আগামীকাল তার তো ভোটে দাঁড়ানোর অধিকার আসবে, এটা তো স্বাভাবিক। জঙ্গির পর এবার জংয়ের খবর। উর্দুতে কি বলে, মোহাব্বত আর জংয়ে সব জায়েজ। এবার মানে ভালোবাসার যুদ্ধে সব কিছু চলে। ভোট যুদ্ধও তো যুদ্ধ, আর অরবিন্দ কেজরিওয়ালের হাতে তো 2 মাসও নেই, ভোট রান্না করতে হবে, হাতে সময় কম। তাই কি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেন মাফলার ম্যান। 1000 2000 না, একবারে 18,000 টাকা। দিল্লির পুরোহিত আর গুরুদ্বারার ওই গ্রন্থীদের জন্য মাসে 18,000 টাকার সম্মানিক ঘোষণা করে দিলেন। ভাবতে পারেন এই এখন পর্যন্ত যা যা দেখেছেন, মানে লক্ষ্মীর ভাণ্ডার, সুভদ্রা যোজনা, লাডলি বায়না, কোনো রাজ্যই কোনো অনুদানই 3,000 টাকা ক্রস করাতে পারেনি। সেখানে অরবিন্দ কেজরিওয়াল একবারে 18,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে দিলেন। একই দিনে কি অদ্ভুত বৈপরীত্য দেখুন। সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের সামনে বিক্ষোভ দেখালো ওই পাঞ্জাবের অস্থায়ী শিক্ষক শিক্ষিকারা, কারণ ওখানেও তো আম আদমি সরকার, আর সেখানে আম আদমি প্রতারণা করেছে বলে তাদের দাবি, তাদের অভিযোগ। আর সকালেই তারা দিল্লির ওয়াকফ বোর্ডের ইমামরা, তারাও তো প্রতিবাদ জানিয়েছেন, তাদেরও বেতন বকেয়া। আর বিকেলে কেজরিওয়ালের বাড়িতে ধন্যবাদ জানাতে গেছেন পুরোহিত আর গুরুদ্বারার ওই গ্রন্থীরা। এটা কিন্তু মানে কি অদ্ভুত সিস্টেমগুলো বা ধরনগুলো সব কিরম চেনা চেনা না। এপাশে আলো তো ওপাশে অন্ধকার। লোকে জানে 4 হাত কাপড় এপাশে টানলে ওপাশ বেরিয়ে যাবে, কিন্তু তাও বেছে বেছে জায়গা ঢাকা হয়, তাতে যে জায়গাগুলো বেরিয়ে গেলেও কোনো ব্যাপার না, সেগুলো বেরোক না, কি আর এলো গেল। আর 18,000 টাকা মাস গেলে হাতে এলে কার না ভালো লাগে বলুন তো। এই বাংলাতেও তো ওই যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে, আর দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটা একদম ঠিক আছে, বেড়ে যাচ্ছে। এবছরও সেটা ডবল করে দেওয়া হয়েছে, 500 থেকে 1000। আর তার ফল হাতে হাতে, ভোটের পর ভোট। প্রশ্ন হচ্ছে কেজরিওয়াল একেবারে 18,000-এর ছক্কাটা হাঁকাতে গেলেন কেন? খুব সহজ, তিনি ইন্ডিয়ান ফিনান্স সার্ভিস থেকে এসছেন তো, অঙ্কটা বিলক্ষণ বোঝেন। তিনি জানেন এই পুরোহিত আর গ্রন্থি কতজন রয়েছে, খুব বেশি না, এদের 18,000 দিলে খুব একটা খরচ হবে না। কিন্তু দিল্লিতে ওই নাগরিকরা শনি রবিবার মন্দিরে গিয়ে ওই ধর্মগ্রন্থের পাঠ শুনতে খুব ভালোবাসে, এটা রেগুলারের অভ্যেস। আর পুরোহিত সেই পাঠের পাশাপাশি আম আদমি পার্টির পাঠটাও যদি দিল্লিবাসীকে পুড়িয়ে দেন, তাহলেই তো কেল্লা ফতে। যতজন পাঠ শুনতে আসেন তাদের যদি পরিবার পিছু 3,000 টাকা করে দেওয়ারও তাদের ব্যবস্থা করতে হতো, তার তো অনেক খরচ। তার থেকে একজন পুরোহিতকে 18,000 টাকা দেওয়াটা অনেক বড় সাশ্রয়, কম খরচে একই রেজাল্ট। আমাদের রাজ্যেও তো ঠিক এই একই কারণে সরকার ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত ভাতা দেয়। इसे मैं वेतन या तनख्वाह नहीं कहूंगा, एक तरह से इनका सम्मान करने के लिए इसकी घोषणा कर रहे हैं कि लगभग 18,000 रुपए महीना इनको सम्मान राशि दी जाएगी हमारी सरकार बनने पर। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মডেলটা শুধু গোটা দেশে নয়, সারা পৃথিবীতে এখন প্রশংসা পাচ্ছে, এবং আমরা দেখছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিও তারা এগুলো সমস্ত গ্রহণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করছে। মুসলিম ভোট ব্যাংক, অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক, আর অভাবের সুযোগ নিয়ে চাকরি না দিয়ে ভাতা বিতরণ, এই ইউএসপিতে আপনি আছেন, আপনার ভোট 48 থেকে 46 হয়েছে, ভারতীয় জনতা পার্টির ভোট 39%, 2,33,27,000-এ দাঁড়িয়েছে। এই হাতে নাও আর এই হাতে দাও,
ভোটে জেতার এরকম একটা শিওর শট ফর্মুলা যদি পাওয়া যায়, তাহলে রাজনৈতিক নেতারা তারা কখনো কপি না করে ছাড়েন। ওই জন্যই মিটু সিনড্রোমটা ছড়িয়ে পড়ছে রাজ্য থেকে রাজ্যে। মিটু জানেন তো, মানে কেউ একটা কিছু করলো, মনে হলো এটা আমার কাজে লাগবে, সুতরাং সেটা আপনি টুকে দিলেন, মিটু, আপনিও সেরকম হয়ে গেলেন। সেই একই ফর্মুলা চলছে, আর তৃণমূল নেতাদের তৃপ্তির হাসিটা দীর্ঘস্থায়ী হচ্ছে। তবে ঘনিষ্ঠ মহলে তারা কিন্তু নির্ঘাত বলতে পারেন একটা কথা, এই কেজরিওয়াল ফলো করতে গিয়ে আবার হলো করে দিলেন না তো, মানে যেভাবে তিনি একদম উপুর করে দিয়ে দিলেন, তাতে আবার সিন্দুক টিন্দুক খালি হয়ে যাবে না তো? আর তার থেকেও বড় কথা, এই রাজ্যে সিন্দুক খালি করার ব্যবস্থা করে দিলেন না তো? কারণ ওই মিটু সিনড্রোম যারা পাচ্ছে, তাদের মধ্যেও যদি অন্য রাজ্য দেখে পাওয়ার ইচ্ছেটা প্রবল হয়ে যায়, তখন কি হবে? 18,000-এর ঘোষণার পর বাংলার ইমাম মুয়াজ্জেমরাও যদি বলতে শুরু করেন, আমরা কেন 18,000 পাবো না? দেখুন, এই বাজারে ইমাম মুয়াজ্জেম পুরোহিতদের ভাতা বাড়ালে, মানে শুধু ইমাম মুয়াজ্জেমদের ভাতা বাড়ালে তো শুভেন্দু অধিকারী ছেড়ে কথা বলবেন, সেটা ধরেই নিতে পারেন। তিনি বাংলাদেশে হিন্দু নিপীড়নের সঙ্গে জড়িয়ে এখানে তোষণের অভিযোগ তুলবেন। এবার তার সেইটাকে এড়াতে গেলে তাহলে পুরোহিতদেরও জুড়তে হবে। ফলে সংখ্যাটা ওই নিজেদের কোষাগার হলো করার পক্ষে কতটা কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন। আর বাংলাদেশের পরিস্থিতি যত খারাপ হচ্ছে, বাংলায় বিজেপির পরিস্থিতি ততই ভালো হচ্ছে। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে হঠাৎ করেই নাকি হরকা বান নেমেছে, মানে গতি এসছে, বিজেপির হিসেব তাই বলছে। আবার ভাতা বাড়ানোর দাবিটা যাতে ইমাম মুয়াজ্জেম শিবির থেকে জোরালো হয়, বিজেপি নেতারা সেটাও চাইবেন, যাতে সরকার দুদিক থেকে চাপে পড়ে। ভাতা না বাড়ালে সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙনের ভয়, আর ভাতা বাড়ালে হিন্দু ভোট বিজেপির বাক্সে একজোট হয়ে পড়ার ভয়। আর যদি দুটোই মেনে নিতে হয়, সবার জন্য বাড়ি দিতে হয়, তাহলে তো দেউলিয়া হয়ে সরকারের কোষাগার লাটে ওঠার ভয়। তার মানে কলকাতার আবহাওয়া কেমন হবে তা নির্ভর করছে দিল্লি আর ঢাকার আবহাওয়া কীরকম তার ওপর। আমিও একটু আপিল করছি কি আমাদের পশ্চিম বাংলা যত ইমাম আছে, মিনিমাম 20,000 টাকা যদি হতে তাহলে ভালো হতো। আমাদের পশ্চিম বাংলাতে যে পুরোহিত আছে বা ফাদার আছে, তার জন্যও কিছু হোক তো ভালো হতো। আমি আশা করি মুখ্যমন্ত্রীর কাছে যে আগামীতে পরিবার ভাতা, কীর্তন ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, হ্যাঁ, এটা বাড়ার দরকার আছে, এটা বাড়ানো হোক। আমাদের মাং ছিল 10,000 টাকা কমসে কম করা হোক, তো উনি 500 বাড়িয়েছিলেন, তো তাতেই আমরা মেনে নিয়েছি। তবে আমাদের তো দাবি আছে, দিল্লির পুরোহিত আলাদা, বেঙ্গলের পুরোহিত আলাদা, এমনটা করা নয়, যে সমস্ত পুরোহিতের জন্য যেন সমান, সমস্ত দেশের সমস্ত পুরোহিতরা যত একভাবে একরকম পায়। সরকার তাদেরকে ভাতা দেবে কেন? তারা কোন স্বাধীনতা সংগ্রামী যে তাদেরকে ভাতা দেবে? সরকার ভাতা দেয় স্বাধীনতা সংগ্রামীকে, সরকার ভাতা দেয় বেকারকে, সরকার ভাতা দেয় হ্যান্ডিক্যাপ। সরকার ইমামকে কেন দেবে? সরকার পুরোহিতকে কেন দেবে? বোম্বাইয়ের বোম্বেটে উপন্যাসের শেষ লাইনে লালমোহনবাবু পুলক ঘোষালকে কি বলেছিলেন মনে আছে? নকলটাই আসল ভাই। এই 2024-এর শেষ প্রহরে দেখছি যেগুলোকে মিথ্যে বলা হচ্ছে সেগুলোই আসলে সত্যি। মানে সন্ত্রাস আর খয়রাতি, এই দুটো মিথ্যেকে নিয়েই তো আজ মধ্যরাতে 2025-এ পা রাখবো আমরা। ফলে সকলকে আগাম শুভেচ্ছা, ভালো থাকুন, ভালো রাখুন আর নিজেদের সামলে রাখুন। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।